এডুকেশন ক্যাডারে যারা আছেন তারা নিজেদেরকে অফিসার পরিচয় দিতে, কিন্তু আমার তো দরকার টিচার। সংযুক্ত শব্দের আড়ালে কি সেই অধিভুক্ততা থেকে গেল? বাংলাদেশের কাঠামোতে এই জায়গা থেকে সরে আসার কঠিন রয়েছে। প্রথম বর্ষে এর আওতাভুক্ত থাকলেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এর আওতাভুক্ত কেন হবে না? তাদের পরীক্ষা সম্পূর্ণ দায়িত্বটা থেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো বাজেট পেয়েছেন কিনা? আমার বাজেটের একবার ইনিশিয়াল স্টেজে আমি আছি, কয় টাকা দিচ্ছে এটা আমি এখন পর্যন্ত জানিও না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলেছে, আপনার বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়া কতদূর এগিয়েছে? এবার আমরা শুরু করতে যাচ্ছি মেতে, জুনে সম্পন্ন করতে। দিন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় 2 এমন কিছু বার্তা দিচ্ছেন আপনি? নো ওয়ে। চলমান শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাজধানী ঢাকার 7টি কলেজ নিয়ে পথ চলা শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ইতোমধ্যে জাতীয় সংসদে পাশ হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিল। তবে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর খুঁজবো, জানবো এবং আপনাদেরকে জানাবো। সময়ের আলোর বিশেষ সাক্ষাৎকারে আমার সাথে উপস্থিত রয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, পিএইচডি। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আন্দোলন এবং আন্দোলনের পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রথম বর্ষে এর আওতাভুক্ত থাকলেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এর আওতাভুক্ত কেন হবে না? 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় ভর্তি হয়েছে, সুতরাং তাদের একটা আইনগত ভিত্তি রয়ে গেছে যে তারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট। ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্যান্য যে সকল ব্যাচের স্টুডেন্ট সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সের আসতে চায়, যারা আন্দোলনটা করেছে, যাদের যৌক্তিক আন্দোলন ছিল, এবং যৌক্তিক আন্দোলনের কারণেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে। যখন বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়, অধ্যাদেশটা জারি হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত 7 কলেজের যে সম্মানিত শিক্ষকরা ছিলেন, বিশেষ করে প্রশাসক ওই সময়, তারা মিলে তখন অপরাপর যে বর্ষগুলো রয়েছে সিনিয়র স্টুডেন্ট, রানিং স্টুডেন্টের মধ্যে যারা সিনিয়র, তাদের পরীক্ষা সম্পন্ন দায়িত্বটা থেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যেহেতু তাদের পরীক্ষা সম্পন্ন, অর্থাৎ তাদের একাডেমিক ক্যারিয়ারটা সম্পন্ন করার দায়িত্ব থেকে যায়, সুতরাং স্টিল আরও 4-5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার ওই শিক্ষার্থীদের সম্পর্ক রয়ে গেছে, একাডেমিক সম্পর্কটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কটা। তো শূন্য থেকে শুরু করে আমি 2024-25কে যেভাবে যত সহজে অল্প লোকবল দিয়ে আমি সম্পন্ন করতে পারবো, সেক্ষেত্রে এই পুরাতন যারা আমার রানিং স্টুডেন্ট, অন্যান্য বৎসরের শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে সম্পন্ন করতে হলে আমার পরিপূর্ণভাবে, বিশেষ করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে এবং এখানে লোকবল লাগবে। এই লোকবলটা হয়ে গেলে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নেগোশিয়েট করে আমরা এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। অধিভুক্তের পরিবর্তে এখন সংযুক্ত শব্দ ব্যবহার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, সংযুক্ত শব্দের আড়ালে কি সেই অধিভুক্ততা থেকে গেল? অ্যাফিলিয়েটেড কলেজ আমরা যেভাবে বলি আর সংযুক্ত যেভাবে বলি, বাংলাদেশের কাঠামোতে কিন্তু এই জায়গা থেকে সরে আসার একটু কঠিন রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এই শিক্ষকদেরকে নিয়োগ দেয় হচ্ছে বিসিএস এডুকেশন যে ক্যাডার আছে, এই ক্যাডারের মাধ্যমে, এদের মন্ত্রণালয়ের মাধ্যমে এদেরকে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়, এদের প্রমোশন দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং এদেরকে আপনার ট্রান্সফার করবে শিক্ষা মন্ত্রণালয়। ফলে শিক্ষকের যখন ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশনে থাকছেন, তখন ওই সংশ্লিষ্ট শিক্ষক কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হয়ে কাজ করার ক্ষেত্রে কতটুকু তিনি এফোর্ট দিবেন, নাকি তিনি তার চাকরির প্রমোশন, পদায়ন, ট্রান্সফার এগুলোর জন্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন, এটা একটা ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন চ্যালেঞ্জ, বড় রকমের চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমার কথা বলতে হবে, কারণ আমার বিশ্ববিদ্যালয়ে যারা পড়াবেন তাদেরকে দক্ষ, যোগ্য অনেক শিক্ষক রয়েছেন কলেজ লেভেলে। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে সংযুক্ত 7 কলেজের মধ্যে শুধু এই 7 কলেজে নয়, সরকারি অনেক কলেজে যারা এমফিল, পিএইচডি করেছেন শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, যাদের গবেষণা রয়েছে, যারা লিটারেলি শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন, আমার ওই সমস্ত শিক্ষকদেরকে আমাদেরকে এক জায়গায় আনতে হবে, এনে এর মধ্যে থেকে যারা বেটার করছে, যারা মানসম্পন্ন শিক্ষার জন্য যোগ্য, পারদর্শী, তাদেরকে এনে আমরা যদি শিক্ষাদানটা দেই, তাহলে কিন্তু খেয়াল করে যে ওই অ্যাফিলিয়েটেড আর সংযুক্ত এই যে বড় রকমের কোশ্চেন, এটা তখন অনেকটা রিমুভ হয়ে যাবে। আমার মন্ত্রণালয়ের যে নিয়োগ পদ্ধতি, সেটা কি বাতিল করে ইউজিসির যে নিয়োগ পদ্ধতির যেভাবে চলছে সেভাবে কি আসতে হবে? বিশ্ববিদ্যালয় অটোনমাস ইউনিভার্সিটির যে কার্যাবলী, যে কারিকুলাম, যে ধরনের কাজ করে, এর আওতায় আনতে হলে আমার বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে হবে তাকে আগে। ওয়ার্ল্ডের অনেক নাম করা বিশ্ববিদ্যালয় এরকম রয়েছে প্রেক্ষাপট, তাদের কিন্তু এইভাবে সেন্ট্রালি গভর্নমেন্ট দ্বারা
কোনো পাবলিক সার্ভিস পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু নয়, তারা কিন্তু শিক্ষক হিসেবে তাদের পরিচিতি আছে। যখন শিক্ষক হিসেবে তার পরিচিতিটা থাকে তখন কিন্তু আমাদের এখানে বিশেষ ক্যাডারের এডুকেশন ক্যাডার যারা আছেন তারা নিজেদেরকে অফিসার পরিচয় দিতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, রাদার দ্যান দ্য টিচার। তারা টিচার বলে সেকেন্ডারি, কিন্তু আমার তো দরকার টিচার। আমি এই কোশ্চেনটাই হয়তো রাখবো শিক্ষা মন্ত্রণালয়ে যে আমার দরকার শিক্ষক, আপনারা আমার শিক্ষক কীভাবে দিবেন সেটা চিন্তা করুন। আপনার মধ্যে যারা দক্ষযোগ্য আছে তাদেরকে আমাকে শিক্ষক দেন, আমার অফিসার দরকার নেই তো, আমার দরকার শিক্ষক। আমার শিক্ষার্থীদের ক্লাসে যাবে শিক্ষক। সে যদি নিজেকে সবসময় তার ব্রেনটাকে দুই ভাগে ভাগ করে রাখে, চিন্তা চেতনাকে, যে আমি একদিকে অফিসার আর একদিকে হলো শিক্ষক, তাহলে কি আমার শিক্ষার্থী সে কাঙ্ক্ষিত যে পাঠদান ওই শিক্ষকের কাছ থেকে যে জ্ঞান অর্জন করবে সেটা কি সম্পন্ন হবে পুরোপুরি? আপনি চাচ্ছেন আপনার বিশ্ববিদ্যালয় পরিচালনা হবে আপনার মতো করে গুণগত মানসম্মত শিক্ষক দিয়ে, দক্ষ এবং যোগ্য। তাদেরকে একাডেমিক ক্রেডেনশিয়াল থাকতে হবে তাদের এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। এই মুহূর্তে যারা এক্সিস্টিং আছে পড়াচ্ছেন, আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার, আমি কি এগুলো কোনো চেঞ্জ করতে পারবো? কোয়াইট ইম্পসিবল, সম্ভব নয়। আমরা মনে করি যে আমার এই ফার্স্ট ইয়ার থেকে যারা আসছেন, এবার 25, 26, 27-এ যারা 25-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে, এই শিক্ষার্থীদের জন্য আমাদেরকে শিক্ষককে অবশ্যই ভালো মানের শিক্ষকদের আমাদের নির্বাচন করে দিতে হবে, ক্লাসে পাঠাতে হবে আমার ওই শিক্ষকগুলোকে। এবং আমি জানি কলেজ শিক্ষকদের মধ্যে অর্থাৎ বিশেষ এডুকেশন ক্যাডারের মধ্যে অনেক ভালো শিক্ষক আছেন, আমরা তাদেরকে গুরুত্ব দিব এখানে। আপনি কি এমন কিছু চাচ্ছেন যে সংযুক্ত কলেজগুলোর যে শিক্ষক অনার্স পর্যায়ে যারা পড়াবেন তাদেরকেও আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জায়গা নিয়োগটা সরাসরি সেখান থেকে হোক? এটা ইভেন্চুয়ালি আইন যেভাবে বলেছে, তাহলে শিক্ষার্থীদের প্রশ্ন থাকবে না, ওই শিক্ষকও হ্যাপি হবে যে আমি নাও আই এম এ টিচার আর ফ্যাকাল্টি মেম্বার অফ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারও একটা ডিগনিটির জায়গা থাকবে। আমি ইভেন্চুয়ালি ওইভাবে যাবে, কিন্তু সময় লাগবে। এটা 2025-26 যে অর্থ বছর, সেখানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল 1035,45,00,000 টাকা, যেখানে মাত্র 2.08% ছিল গবেষণার জন্য, আর বাদবাকি টাকাটা হচ্ছে বিভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো বাজেট পেয়েছেন কিনা, আর পেলেও কত টাকা, এবং গবেষণা খাতে আপনি কতটা অগ্রাধিকার দিবেন? প্রথম কোশ্চেন হচ্ছে আমার বাজেটের একবার ইনিশিয়াল স্টেজে আমি আছি, কয় টাকা দিচ্ছে এটা আমি এখন পর্যন্ত জানিও না। আগামী অর্থ বছরে অবশ্যই কিছু না কিছু থাকবে বাজেট। আমার একটা প্ল্যান আছে এখানে। প্ল্যানটা হচ্ছে এই ধরনের, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় যখন শব্দটা আসবে তখন শুধুমাত্র ক্লাসরুম শিক্ষাদান পদ্ধতি নয়, এখানে গবেষণা হচ্ছে অন্যতম প্যারামিটার। আমার শিক্ষার্থীরা অনার্সে তারা গবেষণা করে একটা ডিজার্টেশন দিবে, টার্ম পেপার হোক অর্থাৎ পেপার হোক দিবে, মাস্টার্সের স্টুডেন্টরা একটা থিসিস পেপার করবে বা অথবা ডিজার্টেশন করবে, রিসার্চ রিপোর্ট করবে। এর জন্য গবেষণা দরকার এবং ফান্ড দরকার। স্যার, সব কিছুর পেছনে তো দক্ষ জনবলের প্রয়োজন আছে। আপনি এখন পর্যন্ত আপনার প্রভিসি কিংবা প্রক্টর, তারপরে হচ্ছে আপনার পরীক্ষা নিয়ন্ত্রক কিছুই এখনো পাননি, অথবা নিয়োগ প্রক্রিয়া মনে হয় এখনো শুরু হয়নি। আমি আসলে এই বিষয়টা জানতে চাই যে কত দূরে এগিয়েছেন এই বিষয়গুলো। অ্যাকচুয়ালি আমি ইনিশিয়াল স্টেজে আছি। এই মুহূর্তে আমার সাথে জাস্ট আমাকে অফিসিয়াল সাপোর্ট দিচ্ছেন মাত্র 5-7 জন লোক, যারা চিঠিপত্র টাইপ করছেন, যারা হয়তো অ্যাডমিনের কিছু কাজ করে দিচ্ছেন, যারা হয়তো ফিনান্স রিলেটেডের একটা বাজেটের জন্য তাদের সাথে যোগাযোগ করছে ইউজিসির সাথে। অর্থাৎ আমার এগুলো হতে সময় লাগবে না। কেন সময় লাগবে না? এটা একটা কাঠামোগত একটা পদ্ধতি আছে। আমি মনে করি এগুলো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে একটা দেখবেন 100% না হলেও অ্যাট অ্যাবভ 50% সব কিছু হয়ে যাবে। ইতোমধ্যে আমি দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলেছে, অর্থাৎ 25-26 যে সেশনটা আসবে সেটা। এখন পর্যন্ত আপনার বিশ্ববিদ্যালয়ে সেটা হয়নি। এই প্রক্রিয়া কত দূর এগিয়েছেন এবং এটা সম্ভব কিনা এই ব্যাচের শিক্ষার্থী আপনারা শুরু করবেন? গত বছর যে সময় হয়েছে, গত বছর জুলাইতে শুরু করেছিল, অগাস্টে সম্পন্ন করেছে, কিন্তু এবার আমরা শুরু করতে যাচ্ছি মেতে, জুনে সম্পন্ন করতে। সুতরাং গত বছরের তুলনায় আমি পিছিয়ে নেই, কিন্তু অ্যাজ এ হোল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমি পিছিয়ে আছি। আশা করি যে এবছরটা গেছে, এবং এবছর তো তাদের ভাইস চ্যান্সেলর ছিলেন না, কিন্তু এবছর তো আমার অ্যাডমিনিস্ট্রেশন, এখন আমি ভাইস চ্যান্সেলর হিসেবে আছি, আমার 7 কলেজে সম্মানিত 7 জন প্রিন্সিপাল রয়েছেন, তারা আমার সাথে কোঅপারেট করছেন। আমরা সবাইকে নিয়ে যদি আমরা এইভাবে যে কাজ করতে থাকি, আশা করি আমরা
হয়তো জুনের মিডল অফ জুন যদি সরকারি ছুটি বা অন্য কোনো আমাদের পরীক্ষার মধ্যে না হয়, আমরা জুনের এন্ড অফ জুনের মধ্যে যদি আমরা পরীক্ষাটা শেষ করতে পারি অ্যাডমিশন, তাহলে জুলাই আগস্টের মধ্যে আমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে। আপনার যে ক্যাম্পাসগুলো রয়েছে এই মুহূর্তে, সংযুক্ত কলেজ যেগুলো আছে, 7টা ক্যাম্পাসেই মোটামুটি জায়গার স্বল্পতা যতটুকু আছে তার থেকে অধিক শিক্ষার্থী আছে। তো এই শিক্ষার্থীর সংখ্যা আসলে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ায় যখন যাচ্ছে আপনারা কমিয়ে আনবেন কিনা? দেখুন, এটা নিয়ে এই আমাদের সম্মানিত যারা কলেজ শিক্ষক রয়েছেন, কলেজ পর্যায়ে যারা পাঠদান করাচ্ছেন, তাদের সাথে তাদের একটা উষ্মা প্রকাশ করেছেন এইভাবে যে এই শিক্ষার্থীদের কমিয়ে ফেলে তারা আর্থিকভাবে, অর্থাৎ এই শিক্ষার্থীদের উপর নির্ভর করে কলেজগুলো পরিচালিত হয়, তারা বলেছে। এখানে একটা বড় ডিবেট রয়ে গেছে। আমার শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের সাথে আমার শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার কথা বলতে হবে যে শিক্ষার্থীদের টাকার উপর ভিত্তি করে কলেজ পরিচালিত হয়, যে কথাটা বললো, সংখ্যাটা বললো, এটা কিভাবে সমন্বয় করা যায়। ব্যবস্থাপনা পড়ানো হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, আবার পড়ানো হচ্ছে বাংলা কলেজে, অর্থাৎ দুই জায়গায়, ঢাকার দুই প্রান্তে পড়ানো হচ্ছে। যখন ব্যবস্থাপনা কিংবা হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স এবং অন্যান্য যে সাবজেক্টগুলো এখানে রয়েছে, একই ক্যাম্পাসে পড়ানো যেতে পারে কিনা আগামীতে, আপনি ভাবছেন কিনা? কিন্তু স্কুলিং সিস্টেম যেটা বলছিলেন, আমার এই কথাটা আমি দুই একটা জায়গায় কলেজে আমি বক্তব্য বলেছি, এর মধ্যে অনেকে অনেকভাবে এটাকে নেগেটিভলি ইন্টারপ্রেট করেছেন। যারা বোঝেননি হয়তো তারা নেগেটিভলি ইন্টারপ্রেট করবে। ফর এক্সাম্পল, আমার ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং এবং আমার এই দুটো সাবজেক্টের এই মুহূর্তে শিক্ষক নেই, বাংলা কলেজে নেই, লিটারালি নেই, আসলেই নেই। আমি গিয়ে দেখলাম নাই। ফিন্যান্স এবং মার্কেটিং আমার কি ঢাকার মধ্যে অন্য কোনো কলেজে আছে কি না, আমি এই সাবজেক্টটা ওখানে দিয়ে আমার ক্লাস্টার, অর্থাৎ স্কুলিং সিস্টেম যেটা হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আছে আমার 10টার মধ্যে আমি XYZ কলেজ, আমি কলেজের নাম বললাম না, কারণে কলেজের নাম বলে তারা মনে করবে হয়তো হয়ে যাচ্ছে, এটা নট লাইক দ্যাট। ফর এক্সাম্পল, আমার 10টা সাবজেক্টকে যদি আমি 3টা, যে কলেজের ধারণ ক্ষমতা যেমন আছে সেই কলেজের অনুযায়ী আমি শিক্ষার্থী আমার ওই কলেজগুলোতে দিয়ে দিলাম, 10টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট ওখানে দিলাম, আরেকটা কলেজে 3টা দিলাম। আর যদি কারো ধারণ ক্ষমতা, অর্থাৎ ক্লাসরুম দেখা যাচ্ছে ভালো আছে, আমার ল্যাবরেটরি ভালো আছে বা অন্য কিছু আছে, তাকে হয়তো আমি আবার ওই একইভাবে প্রপোর্শনেটলি ভাগ করে দিলাম। তাহলে আমার বাংলা ডিপার্টমেন্টটা যদি আমার এই 7 কলেজ না মিলে আমার যদি একটা বা দুটো কলেজে দেওয়া যাবে না, একটা কলেজে থাকে, ইংলিশটা যদি একটা কলেজে থাকে, তাহলে 7 কলেজ মিলে আমার টোটাল টিচার কত আছে? মিনিমাম যদি 5 জন করেও ধরি, 5 7 35 জন। 35 জনকে যদি আমি এক জায়গায় আনার পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা ডিপার্টমেন্টে 25 থেকে 30 জন শিক্ষক তো এমনিই থাকে। এর মধ্যে তখন কি আমার এই যে শিক্ষকদেরকে ক্লাস নেওয়া, তাদেরকে করা, এখানে একটা বিষয় আছে। কিন্তু আমি ইচ্ছা করলে এটা আনতে পারবো না, কারণ ওই কলেজ, যে কলেজগুলো ইন্টারমিডিয়েট আছে, তারা ইন্টারমিডিয়েট পড়াতে হবে তাদেরকে, সুতরাং সেখানে কিন্তু শিক্ষক থেকে যাচ্ছে। তার শিক্ষকরা প্রথমেই চিন্তা করছে আমাকে বুঝি এখান থেকে রিমুভ করছে বা আমাকে থেকে বুঝি এক্সক্লুড করে দিচ্ছে। শিক্ষকরা কেন এই চিন্তাটা করছে আমি বুঝতে পারছি না। ইন্টারমিডিয়েট পড়ানোর জন্য বাংলা ইংলিশ টিচার লাগবে না? ইন্টারমিডিয়েট পড়ার জন্য সায়েন্স ফিজিক্সের টিচার লাগবে না? ম্যাথের টিচার লাগবে না? টিচার তো থাকছেই, কিন্তু আমার অনার্স পড়ানোর জন্য আমার কাম্য সংখ্যক যে শিক্ষক দরকার, সেই শিক্ষকগুলোকে যদি আমি এখানে আনতে পারি, তাহলে কি আমি মানসম্পন্ন শিক্ষার পথে যে আগাচ্ছি, এক ধাপ এগিয়ে যাচ্ছি না? এবং আমার ক্লাসরুমে যে প্রবলেমগুলো, সেগুলো কি হয়ে যাচ্ছে না? আমার ক্লাসে যে রুটিনটা থাকবে, রুটিনটা ফলো করা সহজ হবে না আমার জন্য? যেভাবে আপনার কাছ থেকে আলোচনা শুনছি, তাতে মনে হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস এবং তার সংযুক্ত 7টা কলেজ। অর্থাৎ আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাস এবং তার সাথে সংযুক্ত রয়েছে কয়েকশো ক্যাম্পাস। সো দিন শেষে কি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় 2 এমন কিছু বার্তা দিচ্ছেন আপনি? নো ওয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কারিকুলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কিছু মেনটেন্যান্সই ওইভাবে কারিকুলাম করতে পারে না, কতটুকু একাডেমিক প্রোগ্রেস হচ্ছে সেটা করতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো একাডেমিক প্রোগ্রেস কখনো দেখে না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেয় ওই সময় পরীক্ষা হবে, ফর্ম ফিল হবে, তারা তাই করে। আর আমার এখানে একাডেমিক কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে কমপ্লিটলি কতটুকু প্রোগ্রেস হচ্ছে, কোন শিক্ষক পড়াতে পারছে, কোন শিক্ষক পড়াচ্ছে না, কোন শিক্ষার্থীরা আসছেন না, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং ক্লাসগুলো রেগুলার হচ্ছে কিনা মনিটর করা। এই জন্যই তো আমার হায়ার স্টাডিজ কোঅর্ডিনেটর থাকবে। 7 কলেজে লুক আফটার করার জন্য আমার 7 জন রেসপন্সিবল পার্সন থাকবেন, যারা এগুলো লুক আফটার করবেন এবং তারা সমন্বয় করবেন ওই কলেজের সাথে। যদি আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই প্যারালালি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো করে আবার এই ক্যাম্পাসে একই সাবজেক্ট খুলে আমরা করতাম, তাহলে হতো।
আমাদের এটা সময় না। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার সরকারি বেসরকারি কলেজ রয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের আলোকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। সময়ের আলো যারা আমার সম্মানিত দর্শক শ্রোতা এবং রয়েছেন, এর শুভাকাঙ্ক্ষী শুভানাদেহী, তাদের সবার কাছে সবাইকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।